এই যে গরু নিয়ে হই হুই হই হই করতে করতে কোরবানি দিচ্ছে, মানে এগুলি কোথা থেকে হচ্ছে কি হচ্ছে কেউ কিন্তু বুঝতে পারছে না। ফলে এইরকম একটি অবস্থায়, অসহিষ্ণু অবস্থায়, মানে 15 বছর আমি স্বৈরাচারকে একভাবে দেখেছি, কিন্তু আমার মস্তিষ্কে যে, প্রতিটি মানুষের মস্তিষ্কে যে ফ্যাসিজম ঢুকে গেছে, আমাদের ভিতরেও যে ফ্যাসিজমের চরিত্র। না, আপনি যে ঘটনাগুলোর কথা বললেন এটাকে তো অস্বীকার করার উপায়, অনেকে হয়তো বুঝতে পারছে না, সরকারও কি বুঝতে পারছে না এই ঘটনাগুলা বা এইগুলা বুঝতে পারছেন না। একটা কারণ তো, একটা দৃশ্যমান কারণ আছে, সেটা হচ্ছে পুলিশি ব্যবস্থাটা তো ভেঙে পড়ছে, এটাকে তো অস্বীকার করার উপায় নেই। এবং আপনি যদি খেয়াল করে থাকেন, সেনাবাহিনী যত ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেন আর যাই দেন, কোথায় যেন তাদের একটা শঙ্কা আছে, একটা সন্দেহ আছে, বা অসহযোগিতা আছে, যেভাবে আমরা বলি, এই তিনটা জিনিস দিয়ে বলা যায়। ফলে সরকার দৃশ্যত যেভাবে মানুষের নিরাপত্তা এবং সরকার পরিচালনা করা দরকার, সেই জায়গাটিতে কিন্তু দুর্বলতার বহিঃপ্রকাশ। আপনি দেখেন, অনেকের বিরুদ্ধে অনেকে অভিযোগ আসছে, অনেক আমলাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা নিয়ে কতটুকু আসছে আপনি বলেন তো? স্বরাষ্ট্র সচিব কেউ কি অব্যাহতি পাওয়ার উপায় আছে এই গুম খুনের জন্য? র্যাব এবং পুলিশ যে গুম খুন করেছে, স্বরাষ্ট্র সচিবরা কি অব্যাহতি পাওয়ার সুযোগ আছে তাদের? একজন নিয়ে কোনো প্রশ্ন আমরা করেছি এখন পর্যন্ত যে এই সময়কার স্বরাষ্ট্র সচিবরা কি জবাব দিবেন? ওনারা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে থাকতেছেন। অথচ ওনাদের কিছু মানুষের জন্য সমস্ত আমলাকে দোষ দেওয়ার সুযোগ নাই। আমলাদের ভিতরেও যেমন চক্র তৈরি হয়েছিল, বাহিনীগুলির ভিতরেও হয়েছিল, ইন্টেলিজেন্স এজেন্সিগুলির ভিতরে হয়েছিল, এক একটা চক্র। এই চক্র নিজেদের সুবিধা নিয়েছে, আর শেখ হাসিনা জিন্দাবাদ জিন্দাবাদ করতে করতে শেখ হাসিনারও 12টা বাজায় দিচ্ছে। যাকে বুঝতে এই জায়গায় আপনারা দেখছিলেন যে কথা বলতে অনুষ্ঠান, এই পর্যায়ে ছোট্ট একটু বিরতির পর আবারও ফিরে আসছে আলোচনায়। আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, এবং জনাব নূর খান, মানবাধিকার কর্মী। জনাব বদিউর রহমান, বিরতির আগে নূর খান বলছে চক্রের কথা উনি বলছিলেন। আপনারও কি মনে হয় যে এই চক্রটা সরকারের থেকেও শক্তিশালী? সরকার পরিবর্তন হতে পারে, বাট এই চক্রটা ভাঙা আসলে সম্ভব না কারোর পক্ষে। বিষয়টা কি সেরকমের? আপনি আমাকে প্রশ্ন করেন, আমি নিজে তো ওই দলের একটা চাকরিজীবী ছিলাম। না, আপনি চাকরিজীবী ছিলেন, আপনি কি চক্র? যখন স্বাস্থ্যমন্ত্রী, আমি হেলথের ডেপুটি সেক্রেটারি, আমাকে রুমে বসতে দিত না, বের করে দিত, বলে যে এটা ডেফিনেটলি বিএনপি। কারণটা কি? কারণ হইল ছাত্রলীগের ফান্ডাররা একটা ফাও ঠিকানাবিহীন টেন্ডার করলো, তো সেটার ইন্সপেকশন করলো আমার কাছে। আমানুল্লাহ সাহেব প্রতিমন্ত্রী আমাকে ইন্সপেকশন করতে দিল। আমি বললাম যে এটা বোকাস, ওটা ঠিকানা কিছু নেই, বের করে দে। তাহলে ওদের স্বার্থ হয় না, আমাকে বের করে দে। আবার বিএনপি খন্দকার মোশাররফ সাহেব যখন স্বাস্থ্যমন্ত্রী হয়ে আসতেন, ফজলুর রহমান সাহেব তখন স্বাস্থ্য সচিব, সেখানে বলে যে বদিউর, ওরা আপনার পিছনে কেন লাগছে? ওরা কারা বললো? নাহলে কি ব্যাপার স্যার, বুঝলাম না। বলে যে না, আপনার তো বোধহয় রাখা যাইতেছে না। তো আমার একেবারে সচিবালয় থেকে বের করে বাদ বেচতে পাঠাই দিল হোটেল শেরাটনে। কারণ কি সেটা লিখে দরখাস্ত করেও পাই নাই। পদোন্নতি বলছে না, বই লিখলাম, তারপরে জবাব দেয় না। এখন তো পদোন্নতি না পাইলে একেবারে মন কিন্ন কিরে সোয়াল জব যাদের হয়ে গেছে, তাদের সমস্ত বকেয়া সহ কোথার থেকে কোথায় উঠে সবটা কি জাকির খানে রিপোর্ট করে দিলে হয়ে যাচ্ছে। তো আমি সামান্য বকেয়া চাইলাম, পরে সিনিয়রিটি পাওয়ার পরে তখন আমাকে ওই বিএসআর টিএসআর এর নাম্বার কোড করে বললো যে ওই সময় তো আপনি সচিব পদে চাকরি করেন না, জ্যেষ্ঠতা দিলেও বকেয়া পাবেন না। এখন সময় কে কোনটা বদলায়। আমলাদের যেটা বললেন চক্রভাঙ্গা, আমলাদের চরিত্র নিয়ে আপনি কথা বললে আমার নিজের আমলারা আমার উপর খেপে যায়। আমলারা সহি যদি রাজনৈতিক নেতৃত্ব চালাতে চায়, তারা সহি থাকে, কিন্তু আমরা যখন টের পায়, সবাই তো আর বদির হবে না যে না নিজের নীতিতে থাকবো, টের পায় যে সহি হইতে গেলে অসুবিধা, তখন তার আস্তে যেদিকে যাওয়া লাগে। ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করেন কোন এক ডিসি সাহেব দেখে বললে, দেখলেন তো আল্লাহর বিচার কিরকম টের পাইছেন? ধর্মের ডোল আপনা বাজে, এত অত্যাচার আল্লাহ সহ্য করে, বাস ঠিক করে দিল। আবার যে খালেদ মুশাররফের 3 দিন না কুটু কি এটা আসছিল, আবার দেখে বললো যে ভাই রে, তখন তো বুঝেন নাই,
কি অবস্থা ছিল এটা না বলে উপায় ছিল না। আপনাদেরকে বাঁচানি বললেন না তো, চাকরি করতে হইলে এগুলো মাইনে চলতে হয়। এখন আসল জিনিসটা ঘুরছে, এই যে শিফে যাবে, এরা সুবিধা মতো আসবে এবং এরা করাপশনের বেলায়, রাজনৈতিক চক্রের করাপশনের বেলায় সেটা বললে আরো হাসবেন। ওই টেন্ডার, বড় টেন্ডার হবে, রাজনৈতিক মন্ত্রী মাঠে পোড়ো খাওয়া অনেক কষ্ট করে আসছেন, আইসা সেক্রেটারি সাহেবের ডাকলো, ডেকে বলতে সেক্রেটারি সাহেব বুঝেনি তো, অনেক কাঠখই পরিয়ে আসলাম, একটু খেয়াল টেয়াল দেখেন। সেক্রেটারি সাহেব তো আমলা, এক একটা আমলা যদি দেশপ্রেম এবং ন্যায় নীতি বর্জিত হয়, বিবর্জিত হয়, তাহলে এক একটা আমলা হাজারো ইবলিসের চাইতে সেরা শয়তান হয়। এটা খেয়াল রাখেন, কারণ ব্রেইনি মানুষ তো সবটা পারে। ডাইনাতে আলীর বক্তৃতা থাকবে আওয়ামী লীগের, বামাতে বাজাদের জাতীয় দলের বক্তৃতা থাকবে, এগুলো সব আমলাদের চরিত্র। তো এখন টেন্ডার যখন আসছে, সেক্রেটারি আমরাই আবার যাচাই করে যে উনি কি আমাদের টেস্ট করার জন্য এগুলো করতেছেন কিনা। হ্যাঁ, স্বাভাবিক, আমার সহ তো দেখতে পারে। বললো স্যার এগুলো কঠিন ব্যাপারটা। আবার ডাকলো, বলে যে সামনে ইলেকশন আছে না আমার, আবার 5 বছর পরে আবার ফান্ড লাগবে না, পার্টির ফান্ড লাগবে, এটা লাগবে সেটা লাগবে। তো যখন সেক্রেটারি একটু মনে হইলো যে উনি বোধহয় রিয়েলি মেন, বলে স্যার আপনি আসলে রিয়েলি মিন করতেছেন খাইকর্সার বিষয়ে? বলে যে হ্যাঁ। তো বড় এক টেন্ডার আসার পরে বললো যে ঠিক আছে স্যার 50-50 হবে আর কি। বলে সব দায়িত্ব আমার সই করবো, আমি 50%। বলে যে না, নিচের দিকে সবার জন্য 50% দেওয়া লাগবে, আর বাকি 50% আপনি পাবেন। আর তা না হলে আপনি নিজে সরাসরি যেটুক পারেন আদায় করে নেবেন, আমরা নিয়ম মাফিক কাগজ দেব। সব প্রসেস করে যখন ফাইল গেল মন্ত্রীর কাছে, খাম যায় নাই 50%-এর, উনি রাগে নট অ্যাপ্রুভ লিখে দিল। সেক্রেটারি এবার দূরে গেল, স্যার কথা কি ছিল? কয় ওইটা কই? বলে যে ওইটা তো স্যার সময় আছে, কারণ ঘুষেরও একটা গুড উইল আছে, এটা হজম করতে হবে। অর্ডার, ওয়ার্ক অর্ডার যাবে, কন্ট্রাক্টর কাজ করবে, আরও 6 মাস যাবে, সাংবাদিকদের কোনো কিছু বিরুদ্ধে লিখে কিনা দেখতে হবে, প্রধানমন্ত্রী অফিস থেকে কোনো কিছু আসে কিনা দেখতে হবে। যখন সব সেটেল হয়ে যাবে তখন এটা খাম আপনি পেয়ে যাবেন, আমার কাছে আছে। বলে এখন কি করব? মন্ত্রী তো মাথায় তো আর হয় না, আমলা তো শয়তান। বলে স্যার কোন কলম দিয়ে নট অ্যাপ্রুভ লিখছেন? তো ওই বাক্সর থেকে বলে যে স্যার বাকিটা চলবে। এখন টির পাশে এই দেওয়ার ফলে তো নোট অ্যাপ্রুভড হয়ে গেল, পাশে লাগে নট অ্যাপ্রুভ ছিল, এখন নোট অ্যাপ্রুভড হইল। তো আপনি আমলাকে যদি ঠিক মতো চালাতে না পারেন, ইফ ইউ ডু নট হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। আমি 2টা অনুষ্ঠানে এবার টিভিতে আমার সাথে 2জন রাজনীতিবিদ বলছিলেন, ইনসিডেন্টালি 2জনই বাজাদের বড় নেতা। তারা তো আমলা শুনলে গা জ্বলা চলে। আমি যে বলি নাই এমন কথা বলে ফেলতেছে, আপনি আগে এক দল খাইলো, আরেক দল খাইলো, আপনি রিউন করেন, এখনই রিউন করে দেখেন, এটা বলি নাই তো। বলছি এক দল গেছে, এখন আরেক দল ক্ষমতা পেয়ে যাবে, আসতেছে, খাবের কথা বলি নাই। আরেকজন তো বললো যে আমার বই লেখা প্রসঙ্গে কথা হইল যে 3টা বই আছে, এরকম বলে যে হারে এখন সময় আমলার কাছে পড়তে হয়। আপনি আমলাকে কন্ট্রোল করার জন্য রাজনীতিবিদের মন্ত্রিত্ব এবং নেতা যিনি থাকবেন, তিনি কতটুক সহি থাকবেন, এই আমলার চাইতে তিনি কতটুক ভালো বুঝবেন। কারণ আমলার কোনো নিজস্বত্ব নাই, এটা পানির রূপ, যে সরকার আছে সেই সরকারের রূপে থাকে। তাহলে এই চক্রটা ভাঙা বা শুধুমাত্র রাজনৈতিক নেতাদের উপরেই আসলে এই এক্স্যাক্টলি, ইয়েস, সকল ক্ষেত্রেই ইয়েস। কারণ পলিটিক্যাল মাস্টার্স আর ব্যুরোক্রেটিক সার্ভেন্টস 2টা জিনিস থাকবে। রুলস অফ বিজনেস অনুযায়ী পলিটিক্যাল মাস্টার্সের সর্বমোট ক্ষমতা। একটা আমলা বড়জোর কি করতে পারে, আমি ছোট্ট 2টা উদাহরণ দিই, ভালো লাগবে আপনার। সেটা হইল আমলা অন্যায় কিছু হইলে তুলে ধরতে পারে। যেমন এরশাদ সাহেবের কাছে শিক্ষা সচিব ছিল বড় জালাল, কাজী জালাল। উনি একটা ব্যাচের লেট আউট সুপারিশ পায় নাই, তেমন 353 জন এডুকেশন ক্যাডারের ওদের নিয়োগের জন্য একটা সামারি নিজে জালাল সাহেব পকেটে করে নিয়ে সই করে নিয়ে আসছে, যে নতুন করে পিএসসির মাধ্যমে পরীক্ষা দিতে গেলে সময় লাগবে, দেরি হবে, কলেজগুলো ক্ষতিগ্রস্ত হবে।